আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন সাহিত্য আড্ডায়। প্রতি পর্বেই শিল্প সাহিত্যের বিভিন্ন মানুষদেরকে নিয়ে আমরা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই সময়ের তরুণ প্রতিশ্রুতিশীল লেখক হাসিন ইশরাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নামটা নিয়ে শুরু করতে চাই। এত চমৎকার একটা নাম হাসিন ইশরাক, নামের অর্থটা আসলে কি? হাসিন হচ্ছে ভাইয়া একটা জাতির নাম, যে জাতিটাকে সুন্দর জাতি বলা হয়। আচ্ছা আর ইশরাক হচ্ছে ইসলামিক একটা নামাজ, এবং ইশরাক বলতে আবার সকালও বোঝায়। আমরা যে নামাজটা সকালে পড়ি সেই নামাজটা কিন্তু ইশরাকের নামাজ। আচ্ছা আচ্ছা। তো এই সুন্দর সকাল, এই নামটার ফুল মিনিং অ্যাকচুয়ালি। আপনার নামকে কেন্দ্র করে আসলে আরো অনেক কথা চলে আসে, কারণ এই সম্প্রতি সময়ে আমরা আসলে ইশরাক বা ইশরাক এই নামের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত এবং প্রায় দিনই আমাদের আসলে ইস্যু হয়ে দাঁড়ায় আর কি। আপনি কি শৈশবে জানতেন যে বড়বেলায় এসে আপনার এই নামটা নিয়েই একটা দেশের পুরো ইস্যু ঝুঁকে যাবে ওদিকে? না, জানা ছিল না। তবে আবার মাঝে মাঝে আমি দেখি, আসলে একটা শেয়ার করতেছি আপনার সাথে একটা গল্প। মাঝে মাঝে দেখি যে ফেসবুকে অনেকে আমাকে বলে যে কি ব্যাপার, নগর ভবন থেকে কবে আসলা, নগর ভবনে কবে যাচ্ছ। এই বিষয়গুলো নিয়ে খুব আমি কখনো জানতাম না আসলে এই বিষয়ে এরকম কিছু হবে। আচ্ছা, লেখালেখির এই ইচ্ছেটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি পরবর্তীতে এসে কখনো কোনো কারণে তৈরি হয়েছে? আসলে ভাইয়া ছোটবেলা থেকে এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। একটা সময় পরে আমি, যে সবার একটা থাকে না যে একটা ট্যালেন্ট, কি আপনি কি গান করতে ভালোবাসেন, আমার কিন্তু কোনো ট্যালেন্ট নেই ভাইয়া। আমি খুঁজতেছিলাম যে আসলে আমার কি। পরে দেখলাম মনে হয় না আমি আসলে লেখালেখিরও মানুষ। আমার লেখালেখির হাতও কিন্তু এতটাও সমৃদ্ধ না আপনাদের মতো। আচ্ছা, একেবারে শৈশব থেকে আপনার জন্ম, বেড়ে ওঠা, যতদূর জানি আপনার বাবা একজন সরকারি কর্মকর্তা। সেই সুবাদে একেক সময় দেশের একেক জায়গায় আপনার পড়াশোনা, বেড়ে ওঠা। একটু যদি সংক্ষেপে সেই গল্পটা বলতেন। যতটুকু মনে পড়ে, যেখান থেকে মনে পড়ে অ্যাকচুয়ালি, আমার বাবা যেহেতু একজন সরকারি কর্মকর্তা, ২-১ বছর পর পরই আমরা একেক জায়গা থেকে একেক জায়গায় ঘুরে বেড়াই। তো এভাবেই আমার কিছু বই ছিল, মানে যেগুলো আসলে ছোটবেলায় বাবা-মা অনেক সময় গল্পের বইগুলো পড়তে নিষেধ করত। একাডেমিক বই পড়তে হবে, গল্পের বই পড়া যাবে না। গল্পের বই পড়লে বকা দিত। এরকম কিছু সময় কেটেছে। আমার সিরাজগঞ্জের কিছু স্মৃতি মনে আছে। সিরাজগঞ্জ থেকে আমি এই গল্পের বইগুলো পড়া শুরু করি। এরপর ধীরে ধীরে একটা পর্যায়ে গল্প মানেই হচ্ছে একটা নতুন নতুন জগৎ, নতুন ভালো লাগা। তো এইভাবে পড়তে পড়তেই আমার শৈশবটা কেটেছে। এরপর শৈশবে একেক জায়গায় ছিলাম, বিভিন্ন মানুষের সাথে মেলামেশা হয়েছে। আর মজার ব্যাপারটা হচ্ছে যে এত মানুষের সাথে মিশেছি, এত মানুষের সাথে মিশেছি যে প্রত্যেকটা মানুষের জীবনের গল্পকে যদি আমি ফুটিয়ে তুলতে চাই, তাহলে মনে হয় কয়েক হাজার বই লিখতে হবে। আচ্ছা, লেখক হওয়ার জন্য আসলে কোন কাজটা বেশি করা জরুরি? মানুষের সাথে মেশাটা জরুরি বলে আমি মনে করি। আচ্ছা, একজন বলেছিল যে লেখক হওয়ার জন্য আসলে পড়তে হয়, প্রচুর পড়তে হয়। তো এটা কি শুধুমাত্র বই, পাঠ্যপুস্তক বা হচ্ছে যে একাডেমিক বই আছে এগুলো, নাকি হচ্ছে মানুষের জীবন পড়াটা জরুরি? ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমি আসলে মানে বললাম তো, আমি খুবই কম বই পড়ছি। আর আমি যে লেখক হব এটাও আমি কখনো ভাবিনি। তো আমার কাছে আমি যা কিছু লিখেছি, যারা মানুষ পছন্দ করেছে বা যারা আমাকে জানিয়েছে যে এই লেখাগুলো অনেক ভালো হয়েছে, আমি বলতে চাই সবগুলোই লিখেছি মানুষের সাথে কথা বলার মাধ্যমে, মানুষের জীবন নিয়ে। তো আমার কাছে মনে হয় যে পড়াশোনাটা যদিও জরুরি, কিন্তু তার থেকে বেশি জরুরি হচ্ছে একজন ভালো শ্রোতা হওয়া, মানুষের জীবনের গল্পগুলো শোনা। ছোটবেলা থেকে আপনার কখনো ইচ্ছা ছিল না যে লেখক হয়ে উঠবেন, লেখালেখি করবেন? তার মানে ইচ্ছা শক্তি মানে চাইলে একাডেমিকভাবে পড়াশোনা করে কেউ কখনো লেখক হতে পারে না। এটা আসলে অন্যরকম আলাদা একটা গুণাবলী মানুষের। আপনি কি সেটাই বিশ্বাস করেন? আসলে এখানে তো একেকজনের চিন্তাধারা একেক রকম। তবে লেখাপড়া করলেও অনেক সময় আমরা লেখাপড়া থেকেই তো আসলে শিখি যে না, লিখতে যেমনটা হবে হয় যে কিভাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, এটা একাডেমিকভাবে পড়াশোনা করে একটা সার্টেন টাইমের পর গিয়ে মানুষ উত্তীর্ণ হতে পারে। কিন্তু কোথাও কি এরকম আছে যে এই ক্লাস পর্যন্ত পড়লে সে লেখক হয়ে যাবে? না, এরকম কোনো কিচ্ছু নেই। আচ্ছা। এরকম আমি মনে করি যে মানুষের সাথে মেশা
এবং নিজের মধ্যে কি আছে এই জিনিসটাকে প্রকাশ করার মাধ্যমে একজন কেবল লেখক হতে পারে। আচ্ছা, প্রথম কবে লেখা শুরু করেছিলেন? এবং প্রথম বইটা ভাইয়া আমি যদি বলতে চাই একটু, যেই বইটা নিয়ে আসলে আলোচনা সেটা হচ্ছে সাদা পলিব্যাগ বই। এই বইটা না আমি যে প্রকাশ করব এরকমও আমার কোনো মনের মধ্যে কিছু ছিল না, আবার আমি যে বই লিখছি এটাও আমি জানতাম না। মূলত জুলাই নিয়ে যখন পুরো দেশটা অচল হয়ে যায় তখন আপনি জানেন যে আমাদের ইন্টারনেট ছিল না, আমরা একরকম ঘরবন্দি অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম করোনার মতো। তো সেই সময় আসলে সময় কাটানোর মতো আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। ইভেন এমনও হয়েছে আমি রাগিব ভাইয়ার বাসায়, আমার এক ভাইয়ার বাসায় গিয়েছিলাম। তো সেখানে আটকা পড়ে যাওয়ার পর আমি কি করব এটা বুঝতে পারছিলাম না। তো মনে হলো যে সময় যেহেতু কাটছে না, যেই কয়েকটা মুভি ডাউনলোড করা ছিল সেগুলো দেখা শেষ কয়েকবার করে। তো তারপর মনে হলো যে একটু দিনলিপি লিখি, যে আজকে কি কি ঘটলো, কালকে কি কি ঘটলো, এই ধরনের দিনলিপিগুলো লিখছিলাম। তো লিখতে লিখতে একটা পর্যায়ে যখন মানে পুরোটা সংগ্রহ করলাম, আমি একজনকে পড়ালাম, তো বলছে যে এটা তো একটা সাহিত্য। তো এরপর থেকেই আসলে একটু ঘষা মাজা করতে করতে। তার মানে আপনার একেবারে বই দিয়ে লেখালেখির জগতে আসা, নাকি এর আগেও আসলে গল্প কবিতা লেখার অভ্যেসটা ছিল? ভাই আমি মনে করি কবিতা লেখা অনেক কঠিন, কবিতা কখনো লিখতে পারিনি। তবে ছোটখাটো কিছু লিখার চেষ্টা করতাম, নিজেদের বিষয়গুলো যেগুলা বাস্তব জীবনের ঘটনা, এগুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করতাম। ব্যক্তি জীবনে আপনি আসলে কি করেন বা কোন পেশায় আছেন? আমি ব্যক্তি জীবনে একজন শিক্ষার্থী এবং সেই সাথে একজন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সারাদিন ল্যাব রিপোর্ট, প্রেশার, এই ধরনের বিষয় নিয়েই আমাকে থাকতে হয়। তার মাঝেও সাহিত্যকে অনেক বেশি ভালোবাসি। আমি যতদূর আপনার সম্পর্কে জেনেছি, আপনি বাংলাদেশ এয়ারফোর্সে ছিলেন, তো এই ব্যাপারটা সম্পর্কে যদি বলেন। এয়ারফোর্সে ছিলাম বলতে আমি এয়ারফোর্সে মানুষের স্বপ্ন থাকে, তো আমারও স্বপ্ন ছিল বলতে এখনো স্বপ্ন আছে। গিয়েছিলাম, ওখান থেকে একটা কারণে বের হয়ে এসেছি, এই আর কি। আর পরবর্তীতে হয়তো বা আবারও জানাবো বা আবারও যাবো ওখানে, আশা আছে। খুব ভালোবাসি জায়গাটা। লেখালেখির পেশার ক্ষেত্রে বা লেখালেখির ক্ষেত্রে পরিবারের সাপোর্ট কতটুকু পান? পরিবার বলতে গেলে ভাই আমার বাবা মা ফুললি সাপোর্টেড আমার উপরে। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আচ্ছা, আমি যাই করি সেটা তাদের কাছে খুবই মানে প্রশংসনীয় থাকে এবং তারা আমাকে এই বিষয়টা নিয়ে, যদিও আমি বাবার কখনো গর্বের কারণ হতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমার বাবা মৌন সম্মতি দেয় বিভিন্ন বিষয়ে। আমি বুঝি যে না, হয়তো একটু পছন্দ করেছে। যখন সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমার বাবা আমার লেখা বইগুলো দেখছে, পড়ছে, এটার থেকে গর্বের আমার কাছে মনে হয় না আর কিছু আছে। এই পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি? আমার প্রকাশিত এখন পর্যন্ত ভাইয়া 2টা। আচ্ছা, নামগুলো যদি বলতেন। একটা নিদ্রিত নগরী আর একটা হচ্ছে সাদা পলিব্যাগ। দুটোই কি গল্প গ্রন্থ নাকি উপন্যাস? একটু ছোট উপন্যাস। আচ্ছা, কোনটা উপন্যাস আর কোনটা? 2টাই উপন্যাস ভাইয়া। দুটো আমি যতটুকু পড়েছি, দুটো বই সম্ভবত, যদি ভুল না করে থাকি, বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। জি ভাইয়া। তো সাদা পলিব্যাগ সম্পর্কে শুনতে চাই। সম্প্রতি বইমেলায় এই বইটা ব্যাপক সাড়া ফেলেছে পাঠকের মধ্যে। তো বইমেলায় এমন কোনো স্মৃতি আছে কি যেটা আপনাকে অনেক বেশি আনন্দিত এবং আন্দোলিত করেছে? হ্যাঁ, এরকম কিছু স্মৃতি আছে। তার মধ্যে একটা স্মৃতি শেয়ার করতে চাই। আম আমি বইমেলাটা মনে হয় 13-14 তারিখে ফেব্রুয়ারির। আমি হচ্ছে বইমেলা থেকে বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পর খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। তো ভোরের দিকে 6টার দিকে আমার নাম্বারে একটা কল আসে। আমার ফেসবুকে কিন্তু তখন আমার নাম্বারটা পাবলিক করা ছিল। আচ্ছা, তো কল আসে, আসার পর বলে যে একটা মেয়ের কণ্ঠ আর কি, বলে যে আমি আপনার নামে মামলা করব। আমি খুবই অবাক হয়ে যাই যে কেন। আমি স্বাভাবিকভাবে ভাবছিলাম যে আমি জুলাই নিয়ে বই লিখেছি, এই কারণে হয়তো অনেকের মধ্যে বিদ্বেষ থাকতে পারে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন মামলা করবেন? তো ওই মেয়ে বলল যে আমার বই একটা চরিত্র আছে, ইরা, অবন্তী এবং মিথিলার চরিত্র। তো বলছে যে অবন্তী কেন আপনাকে ছেড়ে গেছিল এবং অবন্তীর কি হইল, আপনি এই বিষয়গুলো জানাননি কেন? এটা যদি আপনি না জানান তাহলে আমি মামলা করবো। চমৎকার ব্যাপার। মানে আপনার গল্পের চরিত্রে যারা ছিল তাদের ঘটনাগুলো অসমাপ্ত রেখে দিয়েছেন। জি। তারই পরিপ্রেক্ষিতে আপনার পাঠক ফোন দিয়ে মামলা করতে চেয়েছেন। এটা কিন্তু আপনার জন্য একটা প্রাপ্তির ব্যাপার। জি ভাই, অবশ্যই।
সামনে কি ধরনের বই লেখার চিন্তা ভাবনা? ভাই আমি যেহেতু জীবনকে ভালোবাসি, বাঁচতে চাই, মানুষকে বাঁচাতেও চাই। তো আমি চেষ্টা করব বাস্তব জীবনের কিছু কথা তুলে ধরার জন্য এবং বাস্তবতা আমরা তো সবসময় দেখি যে গল্প অনেক সুন্দর হয়। গল্পতে আমি চাইলে একজনকে মেরে ফেলতে পারছি, একজনকে আনতে পারছি, একজনকে নিয়ে যেতে পারছি। কিন্তু ভাই বাস্তবে কি সেরকমই হয়? আমাদের জীবনে যে একবার আসে, সে কি আবারও ফিরে আসে? বা তাকে কি আমরা আনতে পারি? হয়তো আনতে পারি, আবার অনেক সময় আনতে নাও পারি। তো আমার চেষ্টা থাকবে এই বাস্তব জীবনটাও যে সুন্দর হতে পারে বা বাস্তব জীবনটাও যে গল্পের মতো হতে পারে, এই জিনিসটাকে তুলে ধরা। এবং আমি বাস্তবতা নিয়েই লিখতে চাই। প্রায় বইমেলা চলে এসেছে। এই বছরের বইমেলা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা আছে। বইমেলা একজন লেখক এবং পাঠকের জন্য কতটা প্রয়োজনীয় বলে মনে করেন? ভাইয়া বইমেলা, আমি তো অনেক নতুন একজন লেখক। বইমেলা অবশ্যই একটা লেখকের কাছে একটা আবেগ। বইমেলাতে যখন বই বিক্রি হোক আর না হোক, বই আসছে, এই যে নতুন বইয়ের যে একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু আমাদেরকে অনেক মোহিত করে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই বইমেলাতে যখন আমি দেখি যে আমার বইটা কেউ হাতে নিয়েছে, কেউ একটু নেড়েচেড়ে দেখছে, এখানে অনেক আবেগ কাজ করে। পাঠক তৈরির ক্ষেত্রে, নতুন পাঠক তৈরির ক্ষেত্রে বা পাঠ অভ্যাসের ক্ষেত্রে বইমেলাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আমাদের জন্য অবশ্যই বইমেলা হওয়া উচিত। আমি মনে করি যে শুধু একবার বছরে না, এটা আরো কয়েকবার আমাদের খুব ঘটা করে বইমেলা হওয়া উচিত। কারণ বই মানুষের যেহেতু মনের পরিধি বৃদ্ধি করে। আর বই কিন্তু আপনি দেখবেন যে এই জগৎটা এখন অনেক কিছুতে ভরে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে গেছি। বই আসলে শৈশবকে মনে করিয়ে দেয়। বই তো বই। আচ্ছা। বইয়ের বিকল্প একমাত্র বই। সামনের বই নিয়ে আপনার পাঠকদের সাথে আপনার বলার কি আছে? পাঠকদের উদ্দেশ্যে বলার যে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি জানি না এতটুকু আমি যোগ্য কিনা। তবে আশা করব যে আপনারা আমার উপর ভরসা রাখবেন এবং আমাকে এভাবেই ভালোবাসবেন। আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম সাদা পলিব্যাগের লেখক হাসিন ইশরাকের সাথে। তিনি আসলে নগর ভবন ছেড়ে কালের কণ্ঠে চলে এসেছেন। সেটাই মূলত আপনাদেরকে জানানোর ইচ্ছে ছিল। সামনে নতুন কোনো লেখককে সাথে নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আসসালামু আলাইকুম।